সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাই টিভিএন 24 এর নিয়মিত আয়োজন টিভিএন অ্যানালাইসিসে। আমি আইরিন তহিবুল। আশা করি যারা টিভি স্ক্রিনের সামনে আছেন, পরবর্তীতে ইউটিউব কিংবা ফেসবুকে দেখবেন, তাদের সবাইকে আগাম শুভেচ্ছা জানিয়ে রাখছি। আজকে আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত হয়েছেন খুবই ইয়ং এবং ট্যালেন্টেড ডাইনামিক ট্যাক্স সিপিএ জাকির চৌধুরী। জাকির চৌধুরী, আপনাকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করব আর্নড ইনকাম ট্যাক্স, যেটা অ্যামাউন্ট হচ্ছে $7,430, আপনি কিভাবে পাবেন, সেই সাথে ট্যাক্স বেনিফিট ফর বিজনেস ওনার্স, সেই সাথে থাকছে এলএলসি, সি কর্পোরেশন বা এস কর্পোরেশনের রেজিস্ট্রি করার জন্য কোনটি আপনার জন্য ট্যাক্স বেনিফিট পেতে সাহায্য করবে। এই সকল বিষয়ে কিংবা যে কোনো ধরনের আর্থিক পরামর্শের জন্য যদি আপনাদের প্রয়োজন পড়ে, কল করতে পারেন। টিভি স্ক্রিনের সামনে যে টেলিফোন নাম্বারটি ভেসে উঠেছে, সুবিধার্থে বলে দিচ্ছি, 646-307-9828 নাম্বারে কল করতে পারেন। যারা টিভি স্ক্রিনের সামনে নেই, তারা আমাদের সাথে ফেসবুকেও কমেন্ট করতে পারেন। আমরা সময় সুযোগ বুঝে আপনাদের প্রশ্নের উত্তর দিব। দর্শক, আমরা আজকে আর্থিক সহায়তা যে সাবজেক্টগুলো বলেছি, সেগুলো নিয়ে তো কথা বলবই, কিন্তু তার আগে আমরা একটু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সাথে শেয়ার করতে চাই। কিছুদিন আগে নিউ ইয়র্কে হয়ে গেল একটি ন্যাচারাল ডিজাস্টার, ফ্লাড। বন্যায় অনেকেই ক্ষতিগ্রস্ত হয়েছেন, খুব ভালোভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন আমাদের নিউইয়র্কে যারা বসবাস করছেন তাদের। সেজন্য এনওয়াইসি রিকভারি অপারেশন, সেটা হচ্ছে এইচআরও একটি পোর্টাল ওপেন করেছে আপনাদের ক্ষতিপূরণের পরিমাণটি জানার জন্য, এবং সেই সাথে আপনাদেরকে দেবে একটি কম্পেনসেশন। আপনি যদি এই ক্ষতিগ্রস্তর আন্ডারে পড়ে থাকেন কিংবা প্রভাবিত হয়ে থাকেন, কিংবা আপনার কোনো প্রপার্টি যদি ড্যামেজ হয়ে থাকে, তাহলে একটি তথ্য পূরণের মাধ্যমে, যেটি একটি ফর্ম থাকবে, সে ফর্মের মাধ্যমে আপনি অ্যাপ্লাই করতে পারেন, এবং স্টেট এবং ফেডারেল গভর্নমেন্ট সেটা দেখে আপনার যোগ্যতা অনুযায়ী আপনাকে সে ক্ষতিপূরণটি দিবে। এটির অন্য একটি উদ্দেশ্য হচ্ছে যে কী পরিমাণ অ্যাকচুয়ালি ড্যামেজ প্রপার্টি হয়েছে নিউ ইয়র্কে, সেটারও একটি তারা বিশ্লেষণ করতে চায়, এবং সেই অনুপাতে পরবর্তীর জন্য একটি পদক্ষেপও নিতে চায়। আপনাদের সুবিধার্থে আমি এটি 4টি ভাগে ভাগ করে দিয়েছি, সো দ্যাট আপনারা কোথায় অ্যাপ্লাই করবেন, কিভাবে অ্যাপ্লাই করবেন, এবং কী কী ডকুমেন্টস আপনাদের লাগবে সেজন্য। প্রথমে দেখে নিচ্ছি আমরা আপনারা কোথায় অ্যাপ্লাই করবেন। আপনাদের অ্যাপ্লাই করতে হবে, সেটি হচ্ছে report2damage.nyc.com। আপনারা সেটি স্ক্রিনের সামনে দেখতে পাচ্ছেন, আপনারা সেটি স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন, কিংবা পরবর্তীতে ফেসবুকেও সেটা দেখে নিতে পারেন। সেটি হচ্ছে এনওয়াইসি হাউজিং রিকভারি। এখানে এই পোর্টালটি ওপেন করা হয়েছে, এখানে আপনার ফর্মটি ফিল আপ করতে হবে। পরবর্তীতে আমরা দেখে নিচ্ছি যে আপনাকে কোথা থেকে শুরু করতে হবে, কিংবা কিভাবে ফর্মটি ফিল আপ করতে হবে। আপনাকে ফর্মটি ফিল আপ করার জন্য এনওয়াইসি আইডির মাধ্যমে লগ ইন করতে হবে। এনওয়াইসির হোস্ট করা অ্যাপ্লিকেশনগুলোর মাধ্যমে যদি আপনি লগ ইন করেন, সেটা আপনার জন্য নিরাপদ। সাইন ইন করতে আপনি আপনার নির্দিষ্ট ব্রাউজার থেকে গুগল, ইয়াহু, মাইক্রোসফট, লিঙ্কডইন অথবা আপনার এনওয়াইসি অ্যাকাউন্টও ব্যবহার করতে পারেন। যদি আপনাদের কারো কোনো ইমেল অ্যাড্রেস না থাকে, কিংবা কোনো ফোন নাম্বার না থাকে, কিংবা যদি কোনো সোশ্যাল অ্যাকাউন্টও না থাকে, তাহলেও কোনো সমস্যা নেই। আপনারা কল করতে পারেন 212-615-8323 এই নাম্বারে। সরাসরি এই নাম্বারে কল করেও আপনি আপনার তথ্য দিয়ে আপনি এটাতে অ্যাপ্লাই করতে পারবেন। পরবর্তীতে যেটা আমরা জেনে নেব যে আপনার এই ড্যামেজ প্রপার্টি, এটা শুধু ড্যামেজ প্রপার্টির জন্য কী কী ডকুমেন্টসের আপনার প্রয়োজন হতে পারে। ড্যামেজ প্রপার্টির জন্য আপনার যে ডকুমেন্টসগুলো প্রয়োজন হবে, সেটি হচ্ছে ড্যামেজ প্রপার্টির অ্যাড্রেস, যে আপনার যে প্রপার্টিটি ড্যামেজ হয়েছে সেটার অ্যাকচুয়াল অ্যাড্রেসটি আপনাকে ফিল আপ করতে হবে। সেই সাথে এটির কোনো ইন্স্যুরেন্স ডিটেলস আছে কি না, সেই সাথে আপনাকে সেই ইন্স্যুরেন্স ডিটেলসের সব কিছুই সেখানে উল্লেখ করতে হবে। ল্যান্ডলর্ড কিংবা টেন্যান্টের ইনফরমেশনগুলো সেখানে দিতে হবে। আপনি যদি সেটার ল্যান্ডলর্ড হয়ে থাকেন, কিংবা আপনি সেখানে টেন্যান্ট কিংবা ভাড়াটিয়া হিসেবেও যদি থেকে থাকেন, তাহলে সেই ইনফরমেশনটি সঠিকভাবে সেখানে দিতে হবে। সেই সাথে মেজার করতে হবে যে কতটুকু পানি কিংবা ড্যামেজ আপনার হয়েছে, যে প্রপার্টিটি আপনি ক্ষতিপূরণের জন্য তালিকাভুক্ত করতে চাচ্ছেন, সেটি কতটুকু ফ্ল্যাট কিংবা এই ন্যাচারাল ডিজাস্টারের আন্ডারে ছিল। যদি সম্ভব হয়, অবশ্যই আপনাকে সেই সাথে একটি ফটো দিতে হবে আপনার প্রপার্টিটির, যে আশেপাশে যে সার্বক্ষণিক ফটো ড্যামেজ হয়েছে তার চারপাশের ছবি কিংবা প্রপার্টির ছবি আপনাকে সেটা আপলোড করতে হবে। যদি আপনি নিজে ওনার না হয়ে থাকেন, কিংবা অন্য কাউকে সাহায্য করার জন্য যদি এই ফর্মটি ফিল আপ করতে চান, তাহলে 3 রকমের পোর্টাল এখানের মধ্যে দেওয়া আছে। একটি হচ্ছে হোম ওনার, ইফ ইউ আর দ্য হোম ওনার অর ল্যান্ডলর্ড। আরেকটি হচ্ছে টেনারের, যদি আপনি ভাড়াটিয়া হয়ে থাকেন। এখানে উল্লেখ করা আছে আই ও এ রেসিডেন্সিয়াল প্রপার্টি দ্যাট ওয়াজ ড্যামেজ, তার মানে আপনি একটি নিজের প্রপার্টি যেটা আপনি ওন করেন আপনার নিজের,
পরবর্তী থাকছে যদি আপনি ভাড়াটিয়া হয়ে থাকেন তাহলে আই রেন্ট এ রেসিডেন্সিয়াল ইউনিট দ্যাট ওয়াজ ড্যামেজ, মানে আপনি যেটা রেন্ট করেছেন সেটি যদি ক্ষতিপূরণের আন্ডারে পড়ে থাকে, অথবা আপনি যদি কোনো প্রপার্টির বিজনেস ওনার হয়ে থাকেন। ব্যাপকভাবে অনেকেরই ক্ষতি হয়েছে, সেটা বাড়ি গাড়ি অনেক কিছুই, আপনার বিজনেসের হয়তো কোনো জায়গায় ড্যামেজ হয়ে থাকতে পারে। তাহলে এই দুর্মূল্যের বাজারে আমাদের যেটা মনে হয় যে এনওয়াইসি খুব দারুণ একটি পদক্ষেপ নিয়েছে, যেটির জন্য আপনারা ফাইন্যান্সিয়ালি বেনিফিটেড হতে পারেন ইফ ইউ ডু ইট কারেক্টলি। আপনাদের সুবিধার্থের জন্যই আমরা এটা খুব সুন্দর করে দেখিয়ে দিয়েছি। আপনারা যদি এটা মিস করে থাকেন পরবর্তী সময়ে কিন্তু ইউটিউব থেকেও দেখে নিতে পারবেন। আশা করি এই তথ্যটি আমাদের কমিউনিটি এবং কমিউনিটির বাইরে যারা আছে সকলকেই উপকৃত করবে। আমরা চাই না এই ধরনের ন্যাচারাল ডিজাস্টার ক্ষতিপূরণ হতে, বাট ইটস নট ইন আওয়ার হ্যান্ড, বাট আমরা এখান থেকে বেস্টই বের করে নেওয়ার চেষ্টা করি। আশা করি আপনাদের এটা উপকৃত হয়েছে। সো আমরা চলে যাচ্ছি আজকে আমাদের মূল আলোচনায়। মূল আলোচনা যাওয়ার জন্য আমি জাকির চৌধুরীকে বলবো, আমাদের প্রথমেই ছিল 7,430 আর্ন ইনকাম ট্যাক্স, সেটা আসলে আমরা কিভাবে পেতে পারি? জি, ধন্যবাদ আপনাকে। আপনি বলছিলেন যে নিউ ইয়র্ক স্টেটের যে বন্যার সময় যে প্রণোদনাটা সরকার দিয়েছিলেন, সো ইট ইজ ওয়ান কাইন্ড অফ হেল্প। আমি যারা এটা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের জন্য আমি আসলে সরি ফিল করি, এবং দে ডু টেক ইট, তারা যাতে এটা অবশ্যই আসলে সময় থাকতে সুযোগটা যাতে নেয়, কারণ ফান্ডটা শেষ হয়ে গেলে কিন্তু আবার তখন আর আপনি অ্যাপ্লিকেশন করে কোনো লাভ হবে না। সো এরই সাথে মানে আরেকটা গুড নিউজ দিয়ে আমি শুরু করতে চাই, সেটা হলো অ্যানাদার লাইক আপনার মানি রিলেটেড, হুইচ ইজ লাইক আজকে সব গুড নিউজ মানি। জি, সো মানিটা হলো যেমন আপনার ম্যাক্সিমাম $7,430 আপনি আপনার ট্যাক্স রিটার্নে পেতে পারেন যদি আপনি কোয়ালিফাইড হন। এই $7,430 এটার নামটা হলো আর্ন ইনকাম ট্যাক্স ক্রেডিট। এই আর্ন ইনকাম ট্যাক্স ক্রেডিটটা আসলে হলো যেমন যারা নিম্নবিত্ত এবং মধ্যবিত্ত ইনকামের এবং যাদের কোয়ালিফাইং চিলড্রেন আছে, তাদের ফ্যামিলিটা রান করতে আপনার কষ্ট হচ্ছে, তো সরকার মনে করেন আপনার একটা ওয়েতে তাদেরকে হেল্প করতে চাচ্ছে, এবং এইটা আপনার তখনই পাবেন যখন আপনি আপনার ট্যাক্স রিটার্ন করবেন। এই 7,430 যেটা আমরা বলতেছি সেটা হলো যে আপনার 2022 সালের ট্যাক্স যখন 2023 সালে ট্যাক্স যখন আপনি 2024 সালে করবেন, তখন কিন্তু আপনি এই অ্যামাউন্টটা পাবেন, আপনি আপনারা ক্লেম করতে পারেন। গুড থিং ফর দিস আর্ন ইনকাম ট্যাক্স ক্রেডিট হলো এটা হলো কি রিফান্ডেবল। সো রিফান্ডেবল মিনিং হলো যেমন আপনার আইআরএস ট্যাক্স ক্রেডিট কিন্তু দুই ধরনের হয়, একটা হয় রিফান্ডেবল আর একটা হয় নন রিফান্ডেবল। রিফান্ডেবল হলো যেমন আপনার কোনো ট্যাক্স লাইবিলিটি থাকুক না থাকুক ডাজেন্ট ম্যাটার, আপনি যদি কোয়ালিফাইড হন তাহলে এই অ্যামাউন্টটা কিন্তু আপনার পকেটে চলে আসে অ্যাজ এ রিফান্ড হিসেবে। আর যদি নন রিফান্ডেবল হয় কোনো ক্রেডিট, তাহলে একটা অনলি ট্যাক্স লাইবিলিটি থাকলে ওটাকে রিডিউস করে, যদি ট্যাক্স লাইবিলিটি না থেকে থাকে তাহলে কিন্তু এই অ্যামাউন্টটা কিন্তু আপনাকে দেয়া হয় না। সো এর এই কারণে আপনার আর্ন ইনকাম ট্যাক্সের বেনিফিটটা আপনারা নেবেন, সেটা হলো গিয়ে রিফান্ডেবল। কোনো ট্যাক্স লাইবিলিটি না থেকে থাকলেও এটা কিন্তু রিফান্ড হিসেবে আপনার পকেটে চলে আসবে। Now, that's a good news. That's a good news. Now, the question হলো কি আপনাকে, can everyone, আপনার সবাই কি এটার জন্য কোয়ালিফাইড হবে কি না, রাইট? There are some criteria, এই ক্রাইটেরিয়াটা নির্ভর করে ওনার ইনকামটা কত, আর্ন ইনকামটা কত, and then filing status, প্লাস হলো গিয়ে ওনার কোয়ালিফাইং চিলড্রেন কয়জন আছে না আছে। অল দোজ ফ্যাক্টর কিন্তু এটাতে এফেক্ট করে, এটা করার পরে এটা নির্ধারণ করে যে অ্যামাউন্টটা কি 600 হবে, মিনিমাম 600 হবে, তাহলে এটা মিনিমাম 600 নাকি ম্যাক্সিমাম $7,430। So anywhere between 600 থেকে 7,430 পর্যন্ত একজন মানুষ আর্ন ইনকাম ট্যাক্স ক্রেডিট পেতে পারে যদি ওনার কোয়ালিফিকেশনটা মিট করে। সো কোয়ালিফিকেশনের একটা কোয়ালিফিকেশন যদি আমরা বলি, যেমন আপনার ইনকাম লিমিট অথবা ইনকাম লিমিটেশন, যদি কেউ সিঙ্গেল ট্যাক্স ফাইলার হয় অথবা হেড অফ হাউসহোল্ড হয়, ম্যারিড না, সিঙ্গেল অথবা হেড অফ হাউসহোল্ড, ম্যাক্সিমাম $17,460 বেশি হতে পারবে না ইনকাম যদি কোনো কোয়ালিফাইং চিলড্রেন না থেকে থাকে। ওকে, যদি ওয়ান কোয়ালিফাইং চিলড্রেন থাকে ওই ক্ষেত্রে অ্যামাউন্টটা ম্যাক্সিমাম 46,560 পর্যন্ত যেতে পারে, এর উপরে যেতে পারবে না। It's not, you are talking about they are not married. Not married and not head married. of household. And head of house. Right. So single অথবা head of household স্ট্যাটাসের জন্য বলতেছি, যদি কোনো কোয়ালিফাইং চিলড্রেন না থেকে থাকে, ম্যাক্সিমাম ইনকাম হতে পারে 17,440,
যদি একজন কোয়ালিফাইং চিলড্রেন থাকে তাহলে অ্যামাউন্টটা হতে পারে 46,560 অথবা এর নিচে। ওকে, যদি দুইজন কোয়ালিফাইং চিলড্রেন থাকে ওই ক্ষেত্রে $52,918 নিচে হতে হবে। আর যদি তিনজন থাকে তাহলে ওই ক্ষেত্রে $56,838। সো $56,838 নিচে থাকতে হবে এই আর্ন ইনকাম ট্যাক্স ক্রেডিটটা পাওয়ার জন্য, যদি কেউ সিঙ্গেল অথবা হেড অফ হাউস হোল্ড হয়। ওকে, এখন আপনি কোয়েশ্চন করতে পারেন যদি কারো যদি 3 জনের বেশি চিলড্রেন থাকে ওই ক্ষেত্রে কি কোনো এফেক্ট হয় কিনা। আইআরএস তারা এটা কেয়ার করে না, ম্যাক্সিমাম যখন কিছু তিনটা চাইল্ডের জন্য এই আর্ন ইনকাম ট্যাক্স ক্রেডিটটা নির্ধারণ করে। নাও আমরা বললাম যে সিঙ্গেল এবং হেড অফ হাউস হোল্ডের ইনকাম লিমিটটা কত জানলাম আমরা এখন যদি মেরিড ফাইলিং জয়েন্টলি যদি কেউ হন, এই ক্ষেত্রে যদি ওনাদের কোনো কোয়ালিফাইং চিলড্রেন নাও থেকে থাকে তাহলে ওনাদের ইনকাম $24,210 নিচে হতে হবে। যদি একজন কোয়ালিফাইং চিলড্রেন থাকে তাহলে $53,120 নিচে হতে হবে। যদি দুইজন কোয়ালিফাইং চিলড্রেন থাকে তাহলে $59,478 এর নিচে হতে হবে। এবং যদি কারো যদি 3 জন চিলড্রেন থাকে তাহলে $63,398 এর নিচে হতে হবে। সো মিনিং হলো যদি একজন ম্যারিড ফাইলিং জয়েন্টলি 3 জন কোয়ালিফাইং চিলড্রেন থাকে তারা $7,430 পেতে গেলে ওনাদের $63,398 এর কম থাকতে হবে ইনকাম। সো ইনকামের একটা এখানে ভ্যারিয়েশন লিমিটেশন আছে যে আসলে এক্স্যাক্টলি কত। তো ইফ এখানে যদি $1 বেশি হয় কিংবা $1 যদি কম হয়, নট কোয়ালিফাইড। সো দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট। আই কম যেটা সেটা হলো যেমন আপনার ম্যাক্সিমাম লিমিট হলো $63,398 এর নিচে হলে কোনো সমস্যা না, বি ওকে। বাট ইফ ইউ গো টু লাইক $1 দেন ইউ আর নট কোয়ালিফাইড এনিমোর। সো এবং যদি কারো যদি কোনো বাচ্চা না থেকে থাকে তারাও কিন্তু $600 পাবে যদি ইনকাম লিমিটেশনটা ঠিক থাকে। যদি একজন কোয়ালিফাইং চাইল্ড থাকে তাহলে ওই অ্যামাউন্টটা হবে $3,995, অলমোস্ট $4,000। যদি দুইজন চিলড্রেন থাকে তো ওই ক্ষেত্রে $6,604। আর যদি 3 জন অথবা তার অধিক থাকে তাহলে ম্যাক্সিমাম $7,430। 3 এর অধিক সন্তানের আসলে আইআরএস এ কোনো রকম এটা কেয়ার করে না কিংবা এটার কোনো অ্যাকচুয়ালি আর কোনো কিছু নেই আর্ন ইনকাম ট্যাক্সের ক্ষেত্রে। বাট যদি আমরা চাইল্ড ট্যাক্স ক্রেডিট বলি তাহলে রিগার্ডলেস যত বাচ্চা হোক ডাজন্ট ম্যাটার, প্রতিটা বাচ্চার জন্য ওরা $2,000 করে পাবেন চাইল্ড ট্যাক্স ক্রেডিট, হুইচ ইজ ডিফারেন্ট। আমরা অন্যান্য কোনো একটা প্রোগ্রামে ওটা কোনোদিন চাইল্ড ক্রেডিট নিয়ে কথা বলবো। নাও আমরা কোয়ালিফিকেশন একটা আলাপ করলাম যেটা হলো কি আপনার ফাইলিং স্ট্যাটাস এন্ড ইনকামের উপরে। আরো এক্সট্রা কিছু কোয়ালিফিকেশন আছে যেটা হতে হবে যেমন মিট করতে হবে এটা পাওয়ার জন্য। সেটা হবে নাম্বার 1, ইনভেস্টমেন্ট ইনকাম লেস দেন 11,000 থাকতে হবে। সো যদি আপনার ইনভেস্টমেন্ট ইনকাম যদি মোর দেন 11,000 থাকে তাহলে কিন্তু আপনি আপনার অন্যান্য সব ক্রাইটেরিয়া মিট করলো, বাট আপনি কিন্তু এটার জন্য কোয়ালিফাইড না, আপনি পাবেন না। সো মেক শিওর আপনার ইনভেস্টমেন্ট ইনকাম লেস দেন 11,000 হতে হবে। তার মানে আপনি চাকরির সাথে সাথে যদি কোথাও কোনো কিছু ইনভেস্ট করে থাকেন সেখান থেকে যদি আপনার রিটার্ন আসে যে ইনকামটা পাবেন। আপনার যদি কোনো সাইড বিজনেস কিংবা সাইড হাসল না থাকে দেন ইটস গোনা বি ফাইন। বাট ইফ ইউ হ্যাজ দ্যাট এটা তাহলে দেন তখন ওই 11,000 এর নিচে হতে হবে। Okay, so and then this is number 1. Exactly, this is number 1. Second, another requirement সেটা হলো যেমন আপনার annual earning at least $1 আর্ন ইনকাম হতে হবে। মিনিং হলো যেমন আপনি যে কাজ করতেছেন, আপনি W2 পান অথবা 1099 পান, আপনি আর্ন করতেছেন, মিনিং হলো আপনাকে একটা কাজে যেতে হবে, ওইটার এগেইনস্টে ওইটাতে যাওয়ার পরে আপনি কাজ করবেন, তারপরে ওইটার এগেইনস্টে আপনাকে স্যালারি অথবা হোয়াটএভার মানি দেওয়া হবে। দ্যাট মিনস আপনি আর্ন করতেছেন, রুজি করতেছেন, রাইট? যদি আপনি রুজি না করে যদি কোনো কিছু একটা গভর্নমেন্ট থেকে যেমন আনএমপ্লয়মেন্ট অথবা গ্রান্ট যদি পান, এইটার ক্ষেত্রে কিন্তু আপনার উপযুক্ত হবে না। You are not eligible for that. Exactly, that means at least $1 earn income থাকতে হবে এটাতে, যেটা আপনি কাজের বিনিময়ে আর্ন করেছেন। Exactly, এই ক্রেডিটটা পেতে হবে। দেন নাম্বার 3 যেটা হলো যেমন আপনার ফরেন যদি কোনো ইনকাম থেকে থাকে তাহলে আপনি কিন্তু কোয়ালিফাইড না এটার জন্য। যদি আপনার ফরেন কোনো ইনকাম থেকে থাকে, ইনভেস্টমেন্ট থাকে, ওইটা থেকে যে ইনকামটা হবে ওইটা যদি আপনাকে রিপোর্ট করতে হয় তাহলে কিন্তু আপনি এই কোয়ালিফিকেশন করবেন না। ডোমেস্টিক অনলি। এক্স্যাক্টলি, ইট হ্যাজ টু বি ডোমেস্টিক অনলি। নাও আমরা চিলড্রেন নিয়ে কথা বলছি, চিলড্রেনের এজ নিয়ে কিন্তু কোনো কথা বলি নাই, রাইট? সো চিলড্রেনের এজের ক্ষেত্রে অ্যানাদার ফ্যাক্টর আছে, যেমন একটা চাইল্ড কোয়ালিফাইং ফর আর্ন ইনকাম হতে গেলে ওনার বয়স হতে হবে লেস দেন অথবা ইকুয়াল 19, অথবা যদি উনি ফুল টাইম স্টুডেন্ট হন এই ক্ষেত্রে ম্যাক্সিমাম
ইয়ার হতে পারেন। 24 এর উপরে যদি চলে যান তাহলে কিন্তু উনি আর ওই যে কোয়ালিফাইং চিলড্রেনে পড়বে না। সো আপনার অ্যামাউন্টটা কমে যাবে আর্ন ইনকাম ট্যাক্স ক্রেডিটের ক্ষেত্রে। আর লাস্টলি যেটা হলো যেমন আপনার যে চিলড্রেনের জন্য আপনি আর্ন ইনকাম ক্রেডিটের জন্য অথবা কোয়ালিফাইং চিলড্রেন হিসেবে গণ্য করবেন, ওই চিলড্রেনটা আপনার সাথে থাকতে হবে। আনলেস যদি ফুল টাইম স্টুডেন্টের জন্য অথবা কলেজের জন্য কোথাও ডর্মে থাকতে হয়, দ্যাটস অ্যান এক্সেপশনাল। আবার আদারওয়াইজ আপনার সাথে এই বেবিটা থাকতে হবে ইন অর্ডার টু মানে আপনার এক্স্যাক্টলি টু বেনিফিট অথবা আর্ন ইনকাম ট্যাক্স ক্রেডিট পাওয়ার জন্য যে বেবিকে আপনি বলবেন যে এটা আর্ন ইনকাম ট্যাক্স ক্রেডিটের জন্য এলিজিবল অথবা কোয়ালিফাইড ছিলেন, ওই বেবিটা আপনার সাথেই থাকতে হবে, আপনার সাথে থাকতে হবে। সো দোজ আর দ্য আপনার রিকোয়ারমেন্ট। দেখবেন আপনারা যদি মিট করে থাকেন তাহলে মেক শিওর আপনারা যাতে $7,430 ম্যাক্সিমাম এই আর্ন ইনকাম ট্যাক্স ক্রেডিট পেতে পারেন নেক্সট ট্যাক্স সিজনে। লাস্টলি যেটা আপনি মানে ওয়ান সেন্টেন্সে যে মানে এটা বলতে পারি যেমন যেহেতু কনক্লুশন যেহেতু মানে কিভাবে আপনারা এটা মেক শিওর করবেন আপনারা পাবেন কি না পাবেন না এখনই আপনারা কিন্তু দেখে ফেলতে পারেন। কাইন্ড অফ লাইক আপনি যদি আপনার W2 অথবা পে স্ট্যাপ দেখেন তাহলে আপনি কিন্তু দেখে দিতে পারেন যে ইয়ার টু ডেট আপনার ইনকামটা কত হয়েছে, এন্ড দেন বেসড অন যে নাম্বার কোয়ালিফাইং চিলড্রেন আমি বললাম ওটাতে আপনি আসলে প্রিপারেশন নিতে পারবেন এন্ড ইউ নো হাউ মাচ ইউ গোনা গেট। যদি আমি সাজেস্ট করব যদি আপনার 1 সপ্তাহ অথবা 2 সপ্তাহ ইনকাম না করার অথবা যদি আপনার ইনকামটা ওভার চলে যায় আমি বলবো যে আমি সাজেস্ট করবো যে আপনি 1 সপ্তাহ অথবা 2 সপ্তাহ কাজ না করে যাতে এই আর্ন ইনকাম ট্যাক্সের কোয়ালিফাইড হন জাস্ট বিকজ অফ দ্য ইনকাম, সো দ্যাট আপনি দেখতে পারবেন যে মানে ইউ উইল বি গেটিং বেনিফিটেড ফর ইট। কারণ লাগে $1 $2 এক্সট্রার জন্য যদি আপনি $7,430 ম্যাক্সিমাম না পান তাহলে ইউ আর লুজিং এ লট। এক্স্যাক্টলি লাইক এখন স্টিল উই হ্যাভ লাইক 2 months more than the end of the December. সো আপনি যদি মান্থলি মনে করেন 200 কিংবা 300 আপনি উইকলি ইনকাম করছেন, সো ইউ কুড টেক লাইক আ লিভ and you enjoy yourself and you avail this benefit. Why not? Exactly. Why not? And this is nothing illegal. This is legal. This is called like a tax strategy. This is called like a tax planning. You are paying tax and then actually you are getting it back. It's not like this is illegal or this is a crime. Exactly. It's all your money coming back to you. Exactly. That's interesting. দর্শক আশা করি আপনারা ফিগারগুলো খুব ভালো করে শুনে নিয়েছেন এবং জেনে নিয়েছেন যে কিভাবে আপনাকে আসলে অ্যাপ্লাই করতে হবে, এবং একটু আগে থেকে যদি ক্যালকুলেশন করে রাখেন তাহলে ইউ ক্যান calculate your amount and you can take a decision যে কোনটা আপনাদের জন্য আসলে ভালো হবে। আমরা তাহলে পরবর্তী যে সাবজেক্টে আমরা আলোচনা করব সেটি হচ্ছে LLC, C corporation or S corporation, which one should I register to give my personal asset protection or tax purposes? Exactly. So এটা আপনারা যখন আপনি বিজনেস একটা থিঙ্ক করবেন অথবা বিজনেস একটা করবেন অথবা বিজনেস শর্টে যদি বলে দেন LLC, C corporation or S corporation. Right, exactly. So business যখন আপনি রেজিস্ট্রেশন করা যাবেন তখন আপনার কাপল অপশন আছে আপনার, এটা হতে পারে LLC, হতে পারে S corp, হতে পারে C corp। এখন এগুলোর মধ্যে ডিফারেন্সটা কি যদি আপনি জানেন তাহলে আপনি ফিগার আউট করে ফেলতে পারেন আসলে আপনার দরকারটা কি এবং বেনিফিটটা কি। কারণ হলো কি এভরি সিঙ্গেল বিজনেস ইজ ডিফারেন্ট। আপনার যে নিড, আপনার যে প্রোটেকশন যে দরকার মে নট বি নিডেড আপনার সেম জিনিস হয়তো বা অন্যজনের নাও লাগতে পারে, রাইট? সো লেট মি স্টার্ট উইথ আপনার সি কর্প, যেটা সি কর্প হলো যেমন আপনার ইটস এ ব্রডার, দেয়ার ইজ নো বাউন্ডারি। এখানে আপনার মানে এনি নাম্বার অফ শেয়ার হোল্ডার হতে পারে এবং ইভেন ফরেন শেয়ার হোল্ডারও এখানে হতে পারে। But the bad part of it, এটা হলো যেমন good part of it, like মানে there is no boundary, anyone can do it. The bad part of it in terms of the taxation, it is called double taxation. Okay. Why is it called double taxation? It's because is that C corp যখন ওর ট্যাক্স রিটার্নটা প্রিপেয়ার করা হবে ওই যে নেট ইনকাম যেটা আসবে ওটার উপরে একবার ট্যাক্স দিবে। এট দ্য সেম টাইম যারা ওনার অথবা শেয়ার হোল্ডার আছেন তারাও কিন্তু এখান থেকে কোনো একটা ডিস্ট্রিবিউশন নেবে, কিন্তু দেন ওনাররা কিন্তু ওরা কিন্তু এই ডিস্ট্রিবিউশনের উপরে কিন্তু ট্যাক্স দেওয়া লাগবে, রাইট? দ্যাট ইজ ওয়াই এটাকে বলা হয় ইটস এ ডাবল ট্যাক্সেশন এন্টিটি। নাও অনেকে চিন্তা ভাবনা করেন যে ওয়াল আমি এমন একটা বিজনেস তৈরি করব বা রান করব যেটাতে আমার পার্সোনাল অ্যাসেটে কোনো হিট করে না বা কোনো হার্ম করে না। ফর এক্সাম্পল কেউ যদি আপনার এই কর্পোরেশনের অথবা কোনো LLC-তে যদি সু করে এবং লসুট যদি হয়ে যায়, যদি লসুটের অ্যামাউন্ট এত বেশি হয়ে যায় যে LLC অথবা আপনার সি কর্প যদি মানে পে করতে না পারে, তখন কিন্তু একটা কোয়েশ্চন আছে যে ওর জাজ কি ওনারকে বলবে কিনা যে লাইক ইউ সেল ইউর পার্সোনাল প্রপার্টি অথবা আপনি উই গোনা টেক ইউর কার, ইউ গোনা টেক ইউর হাউস এন্ড উই মিটিগেট ইট। এই ধরনের যদি কোনো একটা কোয়েশ্চন থাকে তাহলে আপনার যারা সি কর্প করবেন তারা কিন্তু এই পার্সোনাল অ্যাসেটের কোনো প্রোটেকশন পাবেন না।
ওকে, সো সি কর্প ডাবল ট্যাক্সেশন এন্টিটি, এখানে যেমন বেনিফিট আছে আপনি ওপেন করার ক্ষেত্রে ইউ ক্যান গো লার্জ, ইউ ক্যান গো ক্রস দ্য বর্ডার, you can do anything, কিন্তু there is some limitation too. Exactly, tax wise it is a double taxation plus আপনি পার্সোনাল অ্যাসেটের কোনো প্রোটেকশন পাচ্ছেন না এখানে। ওকে, মেক সেন্স? সো আই থিংক দর্শক বুঝেছে যে সি কর্পোরেশন ব্যাপারটা কি। তো নেক্সট আরেকটা অপশন হলো কি আপনার এস কর্প, লাইক এস স্ট্যান্ড ফর স্মল। সো অবভিয়াসলি আপনি এইটাতে একটা বাউন্ডারি আছে, বাউন্ডারিটা হলো কি আপনার নট মোর দেন 100 শেয়ার হোল্ডার, সো 100 জনের বেশি শেয়ার হোল্ডার এস কর্পে থাকতে পারবে না, নাম্বার 1। নাম্বার 2, কোনো ফরেন ইনভেস্টর কিন্তু শেয়ার হোল্ডার থাকতে পারবে না এস কর্পের। ওকে, রাইট? সো দ্য গুড থিং হলো গিয়ে এটা কোনো ডবল ট্যাক্সেশন এন্টিটি না। দ্যাট মিনস হলো গিয়ে এস কর্প যখন ট্যাক্স রিটার্ন করবে ওইখানে ও এস কর্প কোনো ট্যাক্স রিটার্ন পে করবে না। নাও কে পে করবে? যারা শেয়ার হোল্ডার আছে তারা। কিভাবে পে করবে? বিকজ যখন এস কর্প ট্যাক্স রিটার্ন করা হবে তখন ওই এস কর্প থেকে যতজন পার্টনার আছে ততজন পার্টনারের একটা K1 পাবে, যেটাকে বলা হয় স্টেটমেন্ট, K1 স্টেটমেন্টটা হলো যেমন প্রফিট অ্যান্ড লস ফর ইচ ইন্ডিভিজুয়াল আপনার পার্টনার। যদি এস কর্পের যদি প্রফিট হয় $100 আর এর ক্ষেত্রে যদি 2 জন পার্টনার থাকে তাহলে প্রতিজনে 50-50 যদি পার্সেন্টেজ হয় তাহলে $50 করে একটা K1 পাবেন। এই $50 K1টা কিন্তু আপনার পার্সোনাল ট্যাক্স রিটার্নের সাথে আমরা যারা W2 যেভাবে W2 অ্যাড করি অথবা 1099 ইনকাম অ্যাড করি সেমভাবে এই K1টাও কিন্তু আপনাকে অ্যাড করতে হবে। সো আপনার হোয়াট এভার আদার ইনকাম থাকুক না কেন ওই ইনকামের সাথে কিন্তু এই K1 এর ইনকামটা অ্যাড হবে, এবং এই K1 এর ইনকামটা যদি অ্যাড হয় তাহলে আপনি কিন্তু তখনই কিন্তু আপনার যে শেয়ার হোল্ডার যারা আছে তারা ট্যাক্স পে করতেছে। এই ক্ষেত্রে বলা হয় যে মনে করেন আপনার এস কর্প ইজ নট এ ডাবল ট্যাক্সেশন এন্টিটি। গুড থিং, বাট পার্সোনাল অ্যাসেটের কোনো প্রোটেকশন পাবেন কিনা? আপনি কোনো পার্সোনাল অ্যাসেটের কোনো প্রোটেকশন পাবেন না, সেম অ্যাজ লাইক অ্যাজ সি কর্পের মতো। সেই দুটোতে আসলে কোনো পার্সোনাল অ্যাসেটের কোনো প্রোটেকশনটা নেই। নাও লেটস টক অ্যাবাউট লাইক সামওয়ান বলতে পারে যে ওয়েল আমি ট্যাক্সের বেনিফিট চাবো, আমি পার্সোনাল অ্যাসেটের প্রোটেকশন চাইবো, সবগুলো চাইবো। হোয়াট আর দ্য অপশন উইল বি আপনার এলএলসি। এই এলএলসিটা হলো কি মোস্ট ফেভারেবল বিজনেস এন্টিটি অথবা বিজনেস খুব বেশি দেখা যায় এলএলসিটা। কেন মানুষ মানে ক্রিয়েট করে? ওয়ান অফ দ্য রিজন হলো যেমন আপনার প্রোটেকশন অফ ইয়ার পার্সোনাল অ্যাসেট। ইউ নেভার নো আপনার বিজনেসে কোন সময় কি করতে পারে, কে সু করতে পারে, হোয়াট এভার, যে কোনো কিছু হয়ে গেল, এখন $1 মিলিয়ন সু হয়ে গেল আপনার। রিসেন্ট তো দেখা যায় যে প্যান্ডেমিকেই এক্স্যাক্টলি পিপল আর টেকিং, আপনারা সবাই কিন্তু চান্সটা খুঁজে কিভাবে মানে কি করবে না করবে। যদি কোনো কিছু আল্লাহ না করে যদি কোনো কিছু ঘটে যায় দেন আপনার বাড়ি গাড়িও কিন্তু আপনার মানে ইয়াতে রিস্কে চলে আসতে পারে। এক্স্যাক্টলি। সো এই ক্ষেত্রে ওয়ান অফ দ্য আপনার বেনিফিশিয়াল অথবা ওয়ান অফ দ্য বেনিফিট অফ দ্য এলএলসি হলো যেমন আপনার পার্সোনাল অ্যাসেটের কোনো প্রোটেকশন পাবেন, কোনো মানে হ্যাম্পার হবে না। বাট ট্যাক্স ওয়াইজ মানে ইটস নট এ ডাবল ট্যাক্সেশন এগেইন, বাট ইট ইজ হলো কি আপনার ওনার যারা মেম্বার আছে তারা কিন্তু আপনার ট্যাক্স পে করবে, ট্যাক্স পে করবে সেম এজ লাইক আপনার এস কর্পে ট্যাক্স রিটার্ন করার পরে যে K1 স্টেটমেন্টটা পাইছিলেন তারা সেম ভাবে এলএলসির ক্ষেত্রে যদি মোর দেন 1 মেম্বার থাকেন প্রতি মেম্বারে কিন্তু একটা করে K1 পাবেন। শেয়ার হোল্ডার পারসন সবাই ইন্ডিভিজুয়ালি ট্যাক্স পে করবে। এক্স্যাক্টলি, ওই K1টা পাবেন, ওই K1টা ওনাদের পার্সোনাল ট্যাক্স রিটার্নে অ্যাড করে ইন্ডিভিজুয়ালি ওরা ট্যাক্স পে করবে। সো লাস্টলি যেটা হবে যেমন আপনার PLLC হুইচ ইজ লাইক আপনার ইট ইজ এ LLC বাট ইট ইজ লাইক এ প্রফেশনাল LLC। মিনিং হলো যেমন আপনার প্রফেশনাল লাইসেন্সদারি ছাড়া কেউ এটা PLLC ওপেন করতে পারবে না। বাট রেগুলার LLC এনিওয়ান ক্যান ডু ইট, ডাজন্ট ম্যাটার। আপনার গ্রোসারি হতে পারে, 1099 স্টোর হতে পারে, আপনার যে কোনো বিজনেস। বাট PLLC যখন ওপেন করতে যাবেন তখন আপনাকে প্রফেশনাল লাইসেন্স হোল্ডার হতে পারে, যেমন ডক্টর, যেমন আপনার নার্স, RN, যেমন CPA, যেমন লয়ার, অ্যাটর্নি। দোজ আর দ্য থিংস লাইক আপনার প্রফেশনাল লিমিটেড লাইবিলিটি কর্পোরেশন তারা ওপেন করে। ট্যাক্স ওয়াইজ ইজ দ্য সেম থিং। ওকে, সো ট্যাক্স ওয়াইজ regular LLC র মতো everything. Okay, so anyone can, if you want to do like a small business or any kind of like পাঁচমিশালি বিজনেস করলাম কোনো কিছু, দেন ইট শুড বি লাইক এলএলসি, রেগুলার এলএলসি। বাট ওয়েন ইজ এক্সপার্ট, আপনি যখন কোনো একটা এক্সপার্ট হবেন, প্রফেশনাল হবেন, লাইক ইঞ্জিনিয়ার, ডক্টর, CPA, অ্যাটর্নি অর এনিথিং, দেন আপনার জন্য হচ্ছে PLLC। তখন আপনি ওপেন করতে পারবেন। আপনার জন্য বলতে আপনি যে PLLC ওপেন করতে হবে এরকম না, বাট আপনি করতে পারবেন। ইউ আর এলিজিবল ফর দ্যাট, ইউ আর এলিজিবল নট ফর কি কেউ এলএলসি করতে পারে একজন প্রফেশনাল হওয়ার পরেও? এক্স্যাক্টলি, করতে পারবে। সো ইউ হ্যাভ দ্য অপশন, ইউ ক্যান ডু বোথ। এক্স্যাক্টলি।
ট্যাক্সের বেনিফিটে কি কোনো ডিফারেন্সেস আছে? There is no benefit for this. Okay, so it's the same. So it's the same. It's like your professional's choice. সে আসলে কোন লাইসেন্সটি খুলবে, PLLC খুলবে না LLC খুলবে। That's the distinguish. এটাকে distinguish করে ফেলে যে আপনার একজন লাইসেন্সধারী নাকি আরেকজন লাইসেন্স ছাড়া। Okay. That's a distinguish. But other than that everything, মানে যাদের লাইসেন্স আছে তারা they can do anything, মানে either one. আর যাদের লাইসেন্স নাই তাদের only one option which is a LLC, not a PLLC. এলএলসি, পিএলসি, সি এবং এস কর্পোরেশন নিয়ে কথা বলছিলাম, খুবই গুরুত্বপূর্ণ বিষয়। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। বিরতির পর থাকছে কিভাবে বিজনেস ওনারা ট্যাক্সে বেনিফিটেড পাবেন আপনার নেক্সট সিজনে। থাকবেন টিভিএন 24 এর সাথে, ফিরছি একটু পরেই। সুপ্রিয় দর্শক, বিরতির পর ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান টিভিএন অ্যানালিসিসে। আমি আইরিন তুহিবুল, আমার সাথে আছেন অভিজ্ঞ সিপিএ জাকির চৌধুরী। আপনাকে আবার স্বাগত জানাচ্ছি। বিরতির আগে আমরা ডিসকাশন করছিলাম পিএলসি, এলএলসি, সি কর্পোরেশনের ব্যাপারে এবং সে কীভাবে ট্যাক্স রিটার্ন কিংবা পার্সোনাল অ্যাসেট প্রোটেকশনে আপনি কতটুকু পেতে পারেন। বিরতির পর পরে চলে যাচ্ছে, আমি যাওয়ার আগে বলেছিলাম ব্যবসা মালিকদের জন্য কোনটি ট্যাক্সের সুবিধা সবচেয়ে বেশি। এখন এটা নিয়ে একটু আমরা আলোচনা করব জাকির চৌধুরীর সাথে। জি, আমরা এত সময় ধরে আলাপ করতেছিলাম যেমন আপনি কোন ধরনের লিগ্যাল এন্টিটি ক্রিয়েট করতে পারেন, মানে কোন ধরনের অপশন আছে। লেটস নট টক অ্যাবাউট দ্যাট। আপনি যে কোনো একটা চুজ করছেন, ইদার হতে পারে এলএলসি অথবা সি কর্প, আপনার পার্সোনাল নিডের অনুযায়ী আপনি এটা চুজ করছেন। এখন চুজ করার পরে যখন আপনি একজন বিজনেস ওনার থাকেন, তাদের মানে অনেক ধরনের এক্সপেন্স থাকে, রাইট? মানে আপনার মানে স্টার্ট আপ, অ্যাডভার্টাইজিং, আপনার মনে করেন আপনার দোকানটা রিনোভেশন করা, রেন্ট, আপনার এমপ্লয়ি কস্ট, মানে জিনিসপত্র কিনা, অল দোজ থিংস কিন্তু আপনার চলে আসে কিন্তু রাইট নাও। ইটস এ ফ্যাক্টর করে এখানে রাইট নাও, রাইট নাও। এখন এজ এ বিজনেস ওনার, আমি প্রিটেন্ড করি আপনারা এখন বিজনেস ওনার আছেন, এখন বিজনেস ওনার হয়ে গেছেন, 1 বছর হতে পারে, 2 বছর হতে পারে। কোন ধরনের ট্যাক্স আপনি আসলে স্ট্র্যাটেজি ইউজ করতে পারেন সো দ্যাট আপনাকে কম ট্যাক্স পে করা লাগবে আপনার বিজনেস ট্যাক্স রিটার্নে। সো নাম্বার 1 আমি যেটা দিয়ে শুরু করব সেটা হলো গিয়ে আপনার মেল, রাইট? আপনি যখনই আপনি কাজে থাকেন না কেন, আপনি আপনার মিল খেতে হয় অথবা আপনার কোনো ক্লায়েন্টদেরকে আপনি লাঞ্চ করাতে হয়, এরকম হতে পারে। নাও প্যান্ডামিকের সময় কিন্তু আপনার 2021 সাল এবং 2022 সালের ট্যাক্স রিটার্নে কিন্তু আপনার যে মিলটা ছিল ওই মিলের কিন্তু 100% আপনি কিন্তু ডিডাক্ট করতে পারতেন। ওই বেনিফিটটা ছিল শুধুমাত্র প্যান্ডামিকের সময়। নাও 2023-তে কী চেঞ্জেস হয়েছে, ওইটা আবার চলে গেছে 50%। মিনিং হলো আপনি যদি $10 খরচ করেন আপনার ক্লায়েন্টের সাথে মিটিংয়ে, তাহলে $5 কিন্তু আপনার ট্যাক্স রিটার্নে, বিজনেস ট্যাক্স রিটার্নে ডিডাক্ট করতে পারবেন অ্যাজ এ মিল হিসাবে। বাট কিপ ইন মাইন্ড দ্যাট IRS বলে যে আপনি ফেকলি এটা ক্রিয়েট করলে হবে না। অল ইউ নিড, আপনাকে একটা রিসিপ্ট লাগবে, যেই রেস্টুরেন্ট হোক না কেন, যে কোনো জায়গায় হোক না কেন, এবং ওই রিসিপ্টের পিছনে আপনি যে ডিসকাশন করছেন বিজনেসের টপিকটা, শর্ট একটা মেমো, সামারি, রাইট? এক্স্যাক্টলি। তো যখন আপনার IRS জিজ্ঞেস করবে যে মানে আপনার মিলের প্রুফটা দেন, কোন জায়গায় কবে হয়েছে, দিস ইজ হোয়াট ইট ইজ, আপনি দিতে পারেন। করছি, দর্শক আছে একজন টেলিফোনে। দর্শক কে আছেন, নাম পরিচয় বলে প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি সাইদ বলছি নিউ ইয়র্ক থেকে। আমার প্রশ্নটি হলো এস কর্পোরেশন এবং এলএলসি কর্পোরেশন, এটা কি অ্যাব্রডে ইনভেস্ট করার কোনো সুযোগ আছে কিনা, 1 নম্বর। আর 2 নম্বর হলো যে আমরা আজকে কয়েকদিন আগেই শুনতে পেলাম যে চ্যারিটি এটা রিডিউস করা আছে মাত্র $600। এলএলসি কর্পোরেশন থেকে চ্যারিটির কোনো লিমিটেশন আছে কিনা? জি, আপনার প্রথম কোশ্চেনটা যদি একটু ক্লারিফাই করতেন। হ্যাঁ, প্রথম কোশ্চেন হলো এস কর্পোরেশন নিউ ইয়র্কে বা এলএলসি যদি ওপেন করা হয়, সেটা থেকে অ্যাব্রোডে, যেমন বাংলাদেশে কিছু জিনিস আছে বা ব্যবসা আছে, মানে পার্সোনাল, এগুলোকে ওখানে ইনভেস্ট করার কোনো সুযোগ আছে কিনা? যেমন বাংলাদেশ গভর্নমেন্ট বলেছে যে ওখানে ইনভেস্ট করলে ওটা আবার ফেরত আনতে পারবে ডলার হিসাবে, এমন এটার কোনো ইয়ে আছে কিনা, অপশন আছে কিনা? সো থ্যাংক ইউ ফর ইউর কোয়েশনস। আপনার ইনভেস্টমেন্টের ক্ষেত্রে আপনার কিন্তু কোনো রুলস রেগুলেশন অথবা বাউন্ডারি কোনো কিছু নাই। আমি যেটা আগে বলছিলাম, যেমন আপনার এস কর্পের ইনভেস্টর যারা মালিক, তারা কিন্তু ফরেন ইনভেস্টর হতে পারবে না। সো এস কর্প অনলি হলো কিন্তু আপনার US। বাট আপনি এস কর্প কিন্তু বিদেশেও বিজনেস করতে পারে, এলএলসিও কিন্তু বিদেশে বিজনেস করতে পারে। সো দ্যার ইজ নো বাউন্ডারি। আপনি যে এই বিজনেসটা কোথায় করবেন, USA করবেন নাকি আউটসাইডে করবেন। হোপফুলি আপনার এই কোয়েশনে আনসার পেয়ে গেছেন। সেকেন্ড যে কোয়েশ্চেন ছিল, আই থিঙ্ক লাইক মানে উনি বলছিলেন যে এলএলসির ক্ষেত্রে $600 চ্যারিটি। আমি এজিউম করতেছি উনি মিন করতেছেন ওনার পার্সোনাল ট্যাক্স রিটার্নে যে চ্যারিটি ফান্ডের একটা লিমিটেশন আছিল।
প্যান্ডামিকের সময় 2021 এবং 2022 সালে মনে করেন আপনার রিগার্ডলেস আপনার আগে কিন্তু আপনি চ্যারিটেবল কন্ট্রিবিউশন দেখাইতে পারতেন আপনার ট্যাক্স রিটার্নে অনলি যখন আপনি আইটেমাইজড ডিডাকশনটা নিতেন as opposed to standard deduction. And এই ডিফারেন্সটা আমি আরেকটা কোনো একটা প্রোগ্রামে বলে দেব না যে যদি only itemized deduction হলে কিন্তু আপনি চ্যারিটেবল কন্ট্রিবিউশন ডিডাকশন নিতে পারতেন, বাট যখন প্যান্ডামিকটা চলে আসলো তখন সরকার বলতেছে বাই ডিফল্ট আপনি যদি মেরিট ফাইলিং জয়েন্টলি হন $300-400 অটোমেটিকলি আপনার টোটাল ইনকাম থেকে এজ এ কন্ট্রিবিউশন চ্যারিটেবল কন্ট্রিবিউশন হিসেবে ডিডাক্ট করতে পারবেন, হুইচ ইজ 2023 তে কিন্তু এই সুযোগটা আর থাকতেছে না। হোপফুলি আমি আপনার কোয়েশ্চেনের আনসারটা দিতে পারছি। এটা থাকছে না। ওকে, তাহলে আমরা আমাদের আলোচনায় ফিরে যাচ্ছি। আপনি এখানে ছিলেন খাবার দাবার যেটা মিল শুরু করছিলাম, রাইট? থাকে এন্টারটেইনমেন্ট আসলে এক্স্যাক্টলি মিল এন্ড এন্টারটেইনমেন্ট, রাইট? সেকেন্ড যে আপনার কস্টটা আপনি আপনার ট্যাক্স রিটার্ন অথবা মানে ট্যাক্স স্ট্র্যাটেজিটা আপনি ইউজ করতে পারেন এজ এ বিজনেস ওনার, যেটা আপনার সেল ফোন এক্সপেন্সেস, রাইট? সো আমরা যারা স্মল বিজনেস ওনার আমরা কিন্তু বেসিক্যালি ম্যাক্সিমাম টাইম মোস্ট অফ দ্য টাইম আপনার সেলফোনে কিন্তু বিজনেসটা করে ফেলি, মিনিং লাইক আপনার কাস্টমারের কলটা ধরে ফেলি, অথবা আপনার যদি ইন্ডিভিজুয়াল আরো এমপ্লয়ি তাকে অনেক সময় আছে ইনস্টেড অফ ল্যান্ড ফোনের বদৌলতে আপনি সেলফোনটা দিয়ে দেন, রাইট? এই ক্ষেত্রে আপনার যে সেলফোনের যে এক্সপেন্সটা আসবে, যদি ফর এক্সাম্পল আমার এই সেলফোনটা আই এম ইউজিং ফর দ্য আপনার পার্সোনাল এন্ড ফর দ্য বিজনেস, আমাকে এখন আইআরএস আমাকে অপশন দিছে যে এটার 24 ঘন্টার ভিতরে তুমি একটা প্রপোর্শন করো যে কত ঘন্টা বিজনেসের জন্য ইউজ হচ্ছে, কত ঘন্টা পার্সোনালের জন্য ইউজ হচ্ছে। ওইটা ওই প্রপোর্শন অনুযায়ী যে মান্থলি কস্ট আসবে, ওই প্রপোর্শনের কস্টটা বিজনেস রিলেটেড যে কস্ট আছে ওটা কিন্তু আপনার বিজনেসের ট্যাক্স রিটার্নে দেখাতে পারবেন। যদি দুটো সেপারেট ফোন ইউজ করেন দেন ইজ অ্যাবসলিউটলি nice, you just put the bill to your tax return for that purpose, for that phone আপনার business tax return আপনি দিয়ে দিলেন, then everything is fine over there. নাম্বার থার্ড যে এক্সপেন্সেস সেটা হতে পারে যেমন আপনার কোনো একটা বিজনেস রান করতে গেলে আপনার কম্পিউটার লাগতে পারে, আপনার ডেস্ক লাগতে পারে, অল দোজ থিংস লাগতে পারে, রাইট? আপনি কিন্তু ওই যে কম্পিউটার অথবা ডেস্কের একটা এজ থাকে, কিন্তু মানে আইআরএস বলে যে আপনার যে কস্টটা থাকবে ওইটাকে আপনি একটা আপনার নাম্বার অফ ইয়ার দিয়ে ডিভাইড করে কিন্তু আপনি প্রতি ইয়ারে একটা কস্ট যে এক্সপেন্সটা ওটাকে বলা হয় ডেপ্রিসিয়েশন কিন্তু আপনি প্রতি বছরে নিতে পারেন। সো মেক শিওর আপনার যদি ল্যাপটপ $700 দিয়ে কিনেন, যে কোনো প্রপার্টির কিন্তু একটা ডেপ্রিসিয়েশন আছে, এক্স্যাক্টলি যদি এটা $700 দিয়ে আপনি কিনেন তাহলে আপনার 7 দিয়ে যদি ভাগ দেন তাহলে $100। এই $100 কিন্তু এজ ল্যাপটপ হিসেবে এক্সপেন্স আপনি ইচ ইয়ারে আপনার বিজনেস ট্যাক্স রিটার্নে দেখাতে পারতেছেন, বিকজ আপনার এই ল্যাপটপটা দরকার আপনার বিজনেসের পারপাসে। জি। দেন নাম্বার 4 যেটা বিগেস্ট আইটেম সেটা হচ্ছে যেমন আপনার লাইসেন্স অথবা প্রফেশনাল ফিজ। ফর এন এক্সাম্পল আমরা কিছুক্ষণ আগে আলাপ করতেছিলাম সি কর্প, এস কর্প, এলএলসি, এলএলপি। যদি আপনি কোনো প্রফেশনাল সার্ভিস যদি আপনি নেন কারো কাছ থেকে এই বিজনেসটা আপনার গঠন করার জন্য, অথবা হতে পারে যেমন আপনি কনসাল্টিং ফি নিচ্ছেন বিফোর আপনি ডিসাইড করার জন্য কোন ধরনের বিজনেস নিতে পারেন, দিস ইজ ইয়োর কস্ট টু। এটাকে বলা হয় লিগ্যাল অ্যান্ড প্রফেশনাল ফিজ। অ্যান্ড যেই এক্সপেন্সটা হবে আপনার যতই পরিমাণ অ্যামাউন্ট হোক না কেন, ওই বছরে যেই বছরে অকার হয়েছে ওই বছরেই কিন্তু আপনার বিজনেস ট্যাক্স রিটার্ন থেকে এই এক্সপেন্সটা আপনি ডিডাক্ট করতে পারেন টোটাল ইনকাম থেকে। সো ইউ ক্যান টেক লিগ্যাল অ্যান্ড প্রফেশনাল ফিজ অন ইউর বিজনেস ট্যাক্স রিটার্ন যেই বছরে এটা ঘটে না কেন। এরপরে হলো যেমন আপনার যদি আপনার কোনো যদি কোনো একটা আপনার প্রফেশনালের সাথে যদি লাইসেন্স মেনটেন করতে হয়, ফর এক্সাম্পল সিপিএ লাইসেন্স হতে পারে, আরএন লাইসেন্স হতে পারে, ডক্টর লাইসেন্স হতে পারে, বার লয়ার যারা আছে, বা যদি এটা আপনার সাবস্ক্রিপশন যদি থাকে এটা যদি রিনিউ করতে হয়, ওইটাতে যে কস্টটা আছে সেম কস্টটা কিন্তু সেম এজ আপনার প্রফেশনাল ফির মতো, কিন্তু যেই বছরে এই এক্সপেন্সটা ঘটবে এইটা কিন্তু আপনি ডিডাক্ট করতে পারেন আপনার বিজনেস ট্যাক্স রিটার্নে। সো দিস ইজ এন এলিজিবল। নেক্সট যেটা হবে যেমন সেটা বিগেস্ট এবং এটা হলো অনেক সময় কনফিউজিং, সেটা হবে যেমন আপনার ভেহিকুল অথবা অটো এক্সপেন্সেস, রাইট? আমরা জানি যে মানে নাওয়াডেজ আপনি ট্রাভেল করতে হয়, আপনার মনে করেন আপনার ক্লায়েন্টের সাথে মিট করতে হয় যখন আপনি গাড়িটা ইউজ করেন, এবং গাড়িটা যখন ইউজ করেন যদি আপনার ওয়ান গাড়ি থাকে যদি ফর বোথ পার্সোনাল অ্যান্ড যদি বিজনেসের, তখন কিন্তু মনে করেন আপনার একটু ট্রিকি হয়ে যায়। ওই ক্ষেত্রে দুইটা মেথড আছে কিন্তু আপনার যে ভেহিকুল এক্সপেন্সটা আপনার বিজনেস ট্যাক্স
ট্যাক্স রিটার্নে দেখানো। নাম্বার 1 মেথড হলো যেমন অ্যাকচুয়াল কস্ট, যে কস্টটা আপনার ঘটবে, হতে পারে আপনার টায়ার চেঞ্জ করা, হতে পারে আপনার গ্যাস, হতে পারে আপনার কোনো একটা মনে করেন আপনার সিট চেঞ্জ করা লাগছে, গ্লাস চেঞ্জ করা লাগছে, এটা হলো গিয়ে একটা মেথড, সেটাকে বলা হয় অ্যাকচুয়াল। অন্যথায় বলা হয় যেমন আপনার মাইলেজ রেট। এই মাইলেজ রেটের ক্ষেত্রে কিন্তু দ্যাটস হোয়াট ইট কামস লাইক এ ট্রিকি। আপনাকে নিজে ডিসাইড করতে হবে যেমন পার্সোনাল কত মাইলেজ ছিল এবং বিজনেস কত মাইলেজ ছিল, রাইট? যখনই আপনি বিজনেস মাইলেজটা আপনি, এটা তো একটা অ্যাপ্রক্সিমেট হবে, তাই না? বিকজ আপনি তো আসলে সেটা এক্স্যাক্টলি করতে পারবেন না কতটুকু আপনার পার্সোনাল ইউজেস ছিল কিংবা কতটুকু আপনার বিজনেস পারপাস ছিল। এক্স্যাক্টলি, আপনি তো মনে করেন প্রত্যেকটা দিন বলতে পারবেন না যে আপনার 1 মাইল 2 মাইল পার্সোনাল অথবা 2 মাইল 3 মাইল আপনার বিজনেসের জন্য। whatever like makes sense, estimated, right? একটা এস্টিমেট করে নিতে হবে। estimated যদি 10,000 মাইল যদি ইন এ ইয়ার আপনি যদি কারটা রান করে থাকেন, তখন আপনি একটা বলবেন যে ইদার আপনার 2, 3, 4 whatever is it আমার বিজনেস এবং বাকিটা হলো আমার পার্সোনাল। এই ক্ষেত্রে 2 হোক 3 হোক 4 হোক whatever মাইলেজ ইট ইজ টাইমস একটা রেট আছে স্ট্যান্ডার্ড, ওই রেটের এক্সপেন্সটা দিয়ে টাইম করলে যে অ্যামাউন্ট আসবে ওইটা কিন্তু আপনি একটা অটো এক্সপেন্স অথবা ভেহিকল এক্সপেন্স হিসেবে আপনার বিজনেস ট্যাক্স রিটার্নে দেখাতে পারবেন। দেন আমরা লাস্ট লাইক আপনার নেক্সট যে আইটেম সেটা হলো আপনার ট্রাভেল, রাইট? নাও ইট ইজ অনেক সময় আছে যেমন আপনার বিভিন্ন স্টেট টু স্টেট ট্রাভেল করতে হয়, বিভিন্ন কাজে ট্রাভেল করতে হয়, বিজনেসের কাজে আজকাল ট্রাভেলটা অনেক বেশি হয়, রাইট? আপনি ডিফারেন্ট স্টেটে আপনি ক্লায়েন্টের সাথে মিট করতে হয়। ওয়ান গুড থিং, রাইট, আপনি যদি এটাকে ভালো করে ইউটিলাইজ করেন, ফর অ্যান এক্সাম্পল আপনি বৃহস্পতিবারে রাত্রে গেছেন শুক্রবারে একটা ক্লায়েন্ট মিটিংয়ের জন্য, রাইট? এই ক্লায়েন্ট মিটিংটা শুক্রবারে শেষ করে আপনি যদি শনিবারে থাকেন ওইখানে, রবিবারে চলে আসেন, ওই ক্ষেত্রে আইআরএস বলতেছে যেমন আমরা অনলি শুক্রবারের যে এক্সপেন্সটা আছে ওটা আমরা এলিজিবল বিজনেস এক্সপেন্স হিসাবে কাউন্ট হবে। শনিবার রবিবারের যে এক্সপেন্স আছে ওইটা হলো কি মানে ফর ইওর পার্সোনাল, ফর ইওর ওন প্লেজার। এক্স্যাক্টলি, বাট দেয়ার ইজ এ ওয়ে ইউ ক্যান ওয়ার্ক ইট আউট। আপনারা যদি মানে আইআরএস এর রুলস অনুযায়ী বলে যে আপনি রবিবার থেকে যদি সোমবারে আরেকটা ক্লায়েন্টের সাথে যদি মিট করে বিকালে চলে আসেন, তাহলে কিন্তু ওই যে শনিবার এবং রবিবারের যে খরচটা আছে বিজনেস ওনাররা কিন্তু এই শনিবার রবিবারের খরচটা কিন্তু বিজনেস, তাহলে টেকনিক্যালি মিটিং গুলো শনিবার অথবা রবিবার করে রাখলে এক্স্যাক্টলি you still can get benefit. এক্স্যাক্টলি, সো you still can get benefit। শনিবারের খরচ রবিবারের খরচটা কিন্তু আপনি বিজনেস ওনার যারা আছে তারা কিন্তু আপনি দেখাতে পারেন। লাস্ট টু যেটা সেটা হবে যেমন আপনার ইন্ডিপেন্ডেন্ট কন্ট্রাক্টর অথবা W2, যদি আপনি যদি কাউকে হায়ার করে থাকেন এজ এ এমপ্লয়ি, যে হোয়াটএভার অ্যামাউন্ট আপনি যেটা দিচ্ছেন, যাকে পে করছেন, এক্স্যাক্টলি, ইজ এ স্যালারি হোক অথবা ইন্ডিপেন্ডেন্ট, এটা তো আপনার লেবার কস্ট, এক্স্যাক্টলি, ওইটা দিবেন। লাস্ট বাট নট লিস্ট সেটা হবে যেমন কস্ট অফ গুড সোল্ড। সো কস্ট অফ গুড সোল্ড জিনিসটা হলো যেমন আপনি যদি এমন একটা ইন্ডাস্ট্রিতে থাকেন যে আপনি জিনিসটা কিনবেন, কিনে আবার ওটাকে আপনি সেল করবেন। এই জিনিসটা কিনতে গেলে আপনাকে এটা কিনতে গেলে একটা খরচ লাগে, দেন এটাকে স্টোরেজ করতে গেলে আপনার লেবার লাগে, দেন আপনার মনে করেন কোনো সময় যদি এটা যদি নষ্ট হয়ে যায়, দেন মানে এটা নষ্ট হয়ে গেল, রাইট? দেন আপনি এটাকে সেল করবেন, রাইট? সো সেল যদি করেন $10 আর যদি আপনার ওই যে কিনা লেবার, রেন্ট, ইলেকট্রিসিটি অল যদি $8 হয়, এই $8টা হবে আপনার কস্ট অফ গুড সোল্ড। মিনিং হলো 10 থেকে 8 বাদ দেওয়ার পরে অনলি $2 হবে যেমন আপনার ইনকাম। সো ডোন্ট রিপোর্ট, যারা বিজনেস ওনার আছেন, don't report $10. Make sure you take cost of goods sold from your total revenue to get maximum benefit. That's absolutely outstanding, জাকির চৌধুরী। খুবই গুরুত্বপূর্ণ এবং চমৎকার কিছু ট্যাক্সের আজকে আপনি বেনিফিট এবং কিভাবে করলে কমিউনিটির সবাই কিংবা যারা আসলে ট্যাক্স ফাইল করেন উপকৃত হবেন, জাকির চৌধুরী খুব চমৎকারভাবে সেটা উপস্থাপন করেছেন। আমরা চলে এসেছি অনুষ্ঠানের শেষ পর্যায়ে। জাকির চৌধুরী আর কি কিছু বলতে চান আপনি দর্শকদের উদ্দেশ্যে? আমি সবাইকে বলবো যেমন আপনার নেক্সট ইয়ার ট্যাক্স রিটার্ন চলে আসতেছে, এখন থেকে প্ল্যানিং করেন, এন্ড আই হোপ আপনারা ম্যাক্সিমাম যারা আছেন দর্শকরা আছেন ম্যাক্সিমাম ট্যাক্স বেনিফিটটা পাবেন নেক্সট ইয়ারে। থ্যাংক ইউ সো মাচ আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত হওয়ার জন্য। অনেক ব্যস্ততার মাঝে আপনাকে অসংখ্য ধন্যবাদ জাকির চৌধুরী। ধন্যবাদ আপনাকে। সুপ্রিয় দর্শক, জেনে নিলাম কিভাবে নেক্সট ইয়ার ট্যাক্স ফাইল করলে আপনি ম্যাক্সিমাম রিটার্ন পেতে পারেন ব্যবসায়িক ক্ষেত্রে কিংবা পার্সোনাল ওয়েতে। শেষ করার আগে মনে করিয়ে দিতে চাই, NYC হাউজিং রিকভারি যে পোর্টালটি ওপেন করেছে, ভুলবেন না সেখানে নিজেদের ক্ষতিপূরণের জন্য অ্যাপ্লাই করার জন্য। পুরো জিনিসটা আপনারা আবার দেখে নিতে পারেন পরবর্তীতে ইউটিউবে কিংবা ফেসবুকে। যেখান থেকে এতক্ষণ অনুষ্ঠানটি দেখেছেন, আমার সাথে টিভি স্ক্রিনের সামনে ছিলেন, পরবর্তীতে যারা দেখবেন তাদেরকে আগাম শুভেচ্ছা জানিয়ে রাখছি, সেই সাথে ধন্যবাদ। যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, TVN24 এর সাথে। শুভরাত্রি।
টিভিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।